উচ্চ মূল্যস্ফীতি ও আয় বৈষম্যে সাধারণ জীবনযাপন বিঘ্নিত হচ্ছে দেশের বড় জনগোষ্ঠীর। কল্যাণ রাষ্ট্রের ভাবনা থেকে এসব মানুষের ন্যূনতম আয় নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রোববার রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত মতবিনিময়ে আলোচকরা বলেন, এমন কর্মসূচি বাস্তবায়নে দুর্নীতি অপচয় রোধ করা গেলে দারিদ্র্য বিমোচন টেকসই হবে। দেশে দারিদ্র্য সীমার নিচে বাস করে 20% মতো মানুষ। এর বাইরেও অর্থনৈতিক ঝুঁকিতে আরও অনেকেই। পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘদিনের অপশাসনে বেড়েছে আয় বৈষম্য, নিত্যপণ্যের চড়া দামে নাজুক এসব নিম্ন আয়ের মানুষের যাপিত জীবন। 2025-26 সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। সিপিডির গবেষণা বলছে, সারা দেশে প্রায় 36% পরিবার খেয়ে পরে বাঁচার লড়াইয়ে পিছিয়ে পড়ছে। ন্যূনতম নিশ্চিত আয়ে পরিবার প্রতি 4,540 টাকা মাসিক সহায়তা করতে সরকারি বাজেট বরাদ্দ দরকার 75,000 কোটি টাকার বেশি। 11 অতি দরিদ্রপ্রবণ জেলায় এমন কর্মসূচিতে খরচ হবে প্রায় 15,000 কোটি টাকা। যদি আমি রেডিমেড গার্মেন্টসের কথাও বলি, এটাতে যদি একজন যে মিনিমাম ওয়েজটা আছে, যদি পরিবারে যদি 4 জন থাকেন, এটা আমাদের বাংলাদেশেরই আমাদের পভার্টি লাইনের নিচে। এই জায়গা থেকেই কিন্তু আমাদের আসছে যে আমরা এই মিনিমাম গ্যারান্টিড ইনকামটা আমাদের জনগণকে দিতে পারি না। আলোচকরা বলেন, সামাজিক সুরক্ষায় বিচ্ছিন্নভাবে চলমান কর্মসূচিগুলোকে সমন্বিত করতে হবে, দূর করতে হবে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি। সেই সঙ্গে বড় অঙ্কের অর্থ সংস্থানে রাজস্ব আয় বাড়াতে জোর দেওয়া হয়। পাইলট প্রজেক্টটা করাটা ভালো হবে। আমি শিওর তখন আমাদের অনেক দাতা গোষ্ঠী আছে, তারা আমাদেরকে সাপোর্ট করবে। বাট টু এনশিওর যে আমাদের ট্যাক্স রেভিনিউ কিন্তু বাড়াতে হবে, কারণ এটা যদি আমরা খালি ওই একদম এক্সট্রিম পোরে থেকে যাই তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সর্বজনীন স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এই রাজনীতিবিদ, যেখানে বিতরণের দুর্বলতাও এড়ানো সহজ। 10,000 কোটি টাকার প্রজেক্ট 30,000 কোটি টাকা না করলে তো প্রবলেম হয় না, তাই না? এটা তো আমরা দেখেছি বাংলাদেশে। আপনি যদি দেশের মানুষকে সার্ভিস দিতে পারেন সত্যিকার অর্থে, তখন আপনি ক্লেম করতে পারবেন যে আপনাকে ট্যাক্স কালেকশনটা আপনি তখন যে অনেক ইজিয়ার হয়ে যায়। সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিতের মতো নীতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্যের ওপরও জোর দেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদানি সহ 7 বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি যাচাইয়ে আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগ দিচ্ছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। এর আগে এ সংক্রান্ত জাতীয় কমিটি 2009 থেকে 2024 সাল পর্যন্ত সাবেক সরকারের স্বাক্ষরিত আদানি, পায়রা, আশুগঞ্জ, বাঁশখালী সহ 7 বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আইনি পরামর্শক ও তদন্তকারী নিয়োগের পরামর্শ দেয়। কমিটির মতে, চুক্তিগুলো পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে আরও সময় প্রয়োজন। পরামর্শক নিয়োগ দিলে আন্তর্জাতিক সালিসি আইনের সাথে সামঞ্জস্য রেখে পুনরালোচনা বা চুক্তি বাতিল করতে পারবে তারা। এর আগে গত 19 নভেম্বর বিদ্যুৎ সরবরাহ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। জিএসপি সুবিধা পেতে হলে শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করতে হবে। তাই এ নিয়ে কাজ চলছে এবং সরকার সঠিক পথেই আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শ্রম নিরাপত্তা, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক সংগঠনের অধিকার সহ 11 দফা বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর ওপর জোর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রেও সেই ধরনের সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। 11 দফা যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি এবং আমরা দুজনের অবস্থানকে উপলব্ধি করি এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম 22 দিনে দেশের প্রবাসী আয় ছাড়িয়েছে $180 কোটি। গত বছর একই সময়ের চেয়ে যা 25% বেশি।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত আছে, তবে আমদানি বিল পরিশোধের ফলে একই সময়ে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ কিছুটা কমে দাঁড়িয়েছে 24.3 বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ 18.5 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরে বিশ্বব্যাংকের দেয়া $1 বিলিয়ন পেলে এবং রেমিটেন্সের প্রভাব বাড়তে শুরু করলে রিজার্ভ বাড়বে। যে ফ্লো আছে সেই অনুযায়ী আমরা অবশ্যই বলতে পারি যে এটা $1800 মিলিয়ন উপরে যাবে, এবং এই ট্রেন্ডের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি গত বছর এই সময়টায়, অর্থাৎ 1 থেকে এই 23 নভেম্বর পর্যন্ত গত বছর যে পরিমাণ রেমিটেন্স এসেছিল এই সময় তার প্রবৃদ্ধি হচ্ছে 25%-এর বেশি। 2 ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের 30 তলা ভবনের সামনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 2 ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমানকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান তারা। আন্দোলনকারী কর্মকর্তারা বলেন, গেল সরকারের আমলে ব্যাংকের অনেক কর্মকর্তাকে অন্যায্যভাবে বদলি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তা এস আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিতে সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান আন্দোলনকারীরা। বলেন, গেল সরকারের আমলে যাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে পদত্যাগ করতে হবে, আর ডেপুটি 2 গভর্নর পদত্যাগ না করলে অবিলম্বে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী কর্মকর্তারা। সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার ক্ষমতা, যার কারণে কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে এবং ব্যাংকিং সেক্টরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই যে দুর্নীতি লুটপাট হয়েছে, সেগুলো সবকিছু কিন্তু আমাদের সামনে হয়েছে। এই পরবর্তীতে সময় বিভিন্ন ব্যাংকের যে বোর্ড রিফর্ম করা হয়েছে সেই বোর্ডে নিয়োগপ্রাপ্তদের থেকে আমরা এখনো আশানুরূপ কোনো সংস্কার ওই সমস্ত ব্যাংকে দেখতে পাইনি। গভর্নমেন্টের যে নিয়োগপ্রাপ্ত ডেপুটি গভর্নর তাদেরকে 24 ঘন্টার মধ্যে অবিলম্বে এই বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেতে হবে। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নিজেদের ব্র্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনির পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। শনিবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে সনি স্মার্টের বিক্রয় কেন্দ্রে এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে নানা উপহারের পাশাপাশি আকর্ষণীয় মূল্য সহ নতুন অফার ঘোষণা করা হয়। পাশাপাশি প্রতিটি টিভির সাথে বিনা সুদে 6 মাসের EMI সুবিধা সহ বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস লিমিটেডের পরিচালক তানভীর হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2823 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয় 1,42,266 টাকা, যা ছিল 1,39,443 টাকা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,35,804 টাকা, 18 ক্যারেটের 1,16,395 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ 95,645 টাকায় বিক্রি করা হবে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। দেশে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে 13.19%। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের চলতি অর্থবছরের প্রথম 6 মাসের পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। আগস্টে প্রতিবেশী দেশটি থেকে পণ্য আমদানি হয় $76,490,000, সেপ্টেম্বরে আমদানি হয় $86,08,10,000 পণ্য। এর আগে 2023-24 অর্থবছরে বাংলাদেশের পণ্য আমদানি আগের অর্থবছরের চেয়ে 9.41% কমেছিল। ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিল থেকে সেপ্টেম্বরে এ 6 মাসে ভারত থেকে বাংলাদেশের পণ্য আমদানির অর্থমূল্য ছিল $519,89,90,000। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 51 পয়েন্টের বেশি, আগের দিনের চেয়ে 61 কোটি কমে লেনদেন 302 কোটি টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 165 পয়েন্ট। রোববার লেনদেনের শুরু থেকেই নেতিবাচক ডিএসইর প্রধান সূচক।
প্রথম 20 মিনিটে সূচক কমে 17 পয়েন্ট। দিন শেষে DSEX সূচক কমেছে 51.01 পয়েন্ট, অবস্থান করছে 5146 পয়েন্টে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে 302 কোটি 5 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 61 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 110টির, কমেছে 228টির এবং অপরিবর্তিত রয়েছে 54টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে NRB ব্যাংক, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে আছে ফাইন ফুডস। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে শ্যাম্পুর সুগার, দ্বিতীয় ডরিন পাওয়ার এবং তৃতীয় অবস্থানে আছে হামি ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 165.15 পয়েন্ট, অবস্থান করছে 14,419 পয়েন্টে। লেনদেন হয় 5 কোটি 77 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 120 টাকায়, দর কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 157 টাকা 92 পয়সায়, ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 131 টাকা 27 পয়সায়, দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।